वही बार बार सोचता हूँ तन्हा मैं, जो भेजी थी दुआ वो जाके आसमां। মৃত্যুর আগে লাইভে এসে কারিনা কায়সার কি বলল, ভারতের ভেলুরে কারিনার সাথে কি ঘটনা ঘটেছিল, আর কারিনা কায়সারের মৃত্যুর পর মানুষ লিভার নিয়ে কেন এত ভয় পাচ্ছে, কারিনার বন্ধু লাইভে এসে কোন এমন গোপন তথ্য ফাঁস করল কারিনা মরেনি, তাকে মেরে ফেলা হয়েছে, কি তথ্য ফাঁস হলো ফরেন্সিক রিপোর্টে, কারিনার মৃত্যুর সাথে ফুচকা খাওয়া কেন দেয়, মানুষ ফুচকা খেলে কি তাহলে তারাও মরবে, কারিনা মৃত্যুর আগে শেষ ইন্টারভিউয়ে কোন গোপন কথাগুলো বলে গিয়েছে, কারিনার বাবা লাইভের মধ্যে এসে কেঁদে কেঁদে কি বলল কারিনাকে নিয়ে, আইনজীবীর একটা ভিডিও ভাইরাল হচ্ছে, তিনি কারিনার বিরুদ্ধে কোন কোন কথাগুলো বললেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কারিনা কায়সারের সাথে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা আপনাদেরকে দেখাবো যেগুলো দেখার পর আপনি আপনার নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না যে মেয়েটি কি আসলেই মারা গেছে লিভারের কারণে, না তাকে ভারতে ভেলুরের মধ্যে চক্রান্ত করে মেরে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে সব গোপন তথ্য আপনাদের সামনে ফাঁস করে দেব, চলুন সেই সব ভিডিওগুলো দেখে নিই। তাহলে কারিনা কায়সারের মৃত্যুর পর মানুষ লিভারকে নিয়ে এত কেন ভয় পাচ্ছে, জানার পর বন্ধুরা আপনাদের পায়ের তলা থেকে জমিন সরে যাবে। কারিনা কায়সারের মৃত্যুর পর লিভার নিয়ে মানুষ কেন ভয় পাচ্ছে জানেন? বাঁচতে হলে জানতে হবে। লিভারের রোগ প্রথমে ধরা পড়ে না, ডাক্তাররা বলেন শুরুতে বড় কোনো ব্যথা থাকে না, সাধারণ ক্লান্তিকেও মানুষ অবহেলা করে এড়িয়ে যায়। ফ্যাটি লিভার এখন কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত তেল, চর্বি, ভাজা পোড়া ও রাত জাগা এই রোগের ঝুঁকি বাড়ায়, তাই সতর্ক থাকুন। দেরিতে ধরা পড়লে অবস্থা গুরুতর হতে পারে। এই মুহূর্তে আপনি কোনো পেটের সমস্যায় আছেন, কারণ কিন্তু লিভার চুপচাপ নষ্ট হয়। আর কারিনার বন্ধুর সেই ভিডিওটি এখন আমরা দেখব। তিনি কারিনার মৃত্যুর 5 মিনিট আগের যে গোপন কথাগুলো খুলে বললেন। কারিনা আসলে ওইরকম সিক ছিল না। কারিনা গত 1 সপ্তাহ ধরে ওর জ্বর ছিল, ওকে আমরা বারবার করে বলতেছিলাম ডাক্তার কাছে যাইতে, ও বলছিল না আমার জ্বর আমি ভালো হয়ে যাবো। তারপর হঠাৎ করে এই 1 উইকের মধ্যে ও আনকনসিয়াস হয়ে যায়। ওকে আন্টি রেজা সবাই মিলে ওকে এভাকেয়ারে ইমার্জেন্সিতে ভর্তি করে, তারপরে ওকে আইসিইউতে ভর্তি করে। ওই এই 1 সপ্তাহের মধ্যেই পরে জানা যায় যে ওর হেপাটাইটিস এ আর ওর লিভার ফেলিয়ার হয়েছে, অবস্থাটা ভালো না। এখন সাডেনলি কালকে রাতে ওকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। এখন সবাই খুব চেষ্টা করতেছে ওকে তাড়াতাড়ি করে বাইরে পাঠানো যায় কিনা। দিস ইজ দ্য লাস্ট আপডেট। আমাদের যদি ফার্দার কোনো হেল্প লাগে আমরা আপনাদেরকে জানাবো। প্লিজ ততক্ষণ পর্যন্ত প্লিজ প্রে ফর হার, দ্যাটস দ্য বেস্ট উই ক্যান ডু। প্লিজ প্রে ফর হার। কারিনার মৃত্যু নিয়ে কেন মানুষ ফুচকা ও দেশের দুর্ভিক্ষকে কেন দায়ী করছে মানুষ? কারিনা কায়সার যে মৃত্যুর সাথে লড়ছেন, এর কারণ হয়তোবা তার লিভার না, বরং বাংলার দুর্ভিক্ষ। শুনতে অবাক লাগছে, কারণ তার তো ধরা পড়েছিল হেপাটাইটিস এ। এটা ছড়ায় দূষিত পানি আর অপরিষ্কার খাবার থেকে। আইসিডিআর এর গবেষকরা বলছেন যে ঢাকার 99% ফুচকাতেই আছে ইকোলাই আর ফিকাল মানে মলমূত্রের ব্যাকটেরিয়া। তো কারিনা যেহেতু স্ট্রিট ফুড খেতেন, তাহলে এটাই সম্ভবত এন্ট্রি পয়েন্ট। কিন্তু এখানেই একটা প্রশ্ন, কারণ WHO বলছে যে হেপাটাইটিস এর ক্রনিক লিভার ফেলিয়ার 0.1% এর চেয়েও কম। এর মানে 100 জন হেপাটাইটিস এতে আক্রান্ত হলে তার মধ্যে একজনেরও ক্ষতি হবে না। তাহলে কারিনার লিভার ভেঙে পড়লো কেন? কারণ সে আক্রান্ত ছিল ফ্যাটি লিভারে। তো আপনারা হয়তো ভাবছেন সে ওভারওয়েট তাই তার ফ্যাটি লিভার, কিন্তু এখানেই ভুল। কারণ বাংলাদেশে প্রতি 100 জনের মধ্যে 34 জনের থাকে ফ্যাটি লিভার, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। তাই মোটা বা চিকন কেউই নিরাপদ না, আপনিও না। তাহলে প্রশ্ন হচ্ছে এটা আমাদের মধ্যে এত বেশি কেন? আর এখনই আসে প্রথমে উল্লেখ করা দুর্ভিক্ষের কথা। কারণ আমাদের পূর্বপুরুষরা 3 বার ভয়াবহ দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছে, 1770, 1943 আর সবশেষে স্বাধীন বাংলাদেশের দুর্ভিক্ষ 1974। বারবার না খেয়ে থাকতে থাকতে আমাদের শরীর একটা জিনিস শিখে গেছে যে যা পাও জমিয়ে রাখো। আর সায়েন্টিস্টরা বলছেন ফ্যাট স্টোরেজের এই জেনেটিক প্রবণতা প্রজন্মের পর প্রজন্ম ধরে কন্টিনিউ হয়। তো সেই সার্ভাইভাল জিন যেটা আগে আমাদেরকে দুর্ভিক্ষ থেকে বাঁচিয়েছে, সেটা আজ ভাত, চিনি, তেল আর কম হাঁটার কারণে চুপচাপ আপনার লিভারে চর্বি জমাচ্ছে। তাই কারিনার জন্য দোয়া করুন, আর আপনার ফ্যাটি লিভার আছে কিনা সেটা আজকেই চেক করুন। ভারতের ভেলুরের মধ্যে কারিনা কায়সারের সাথে কি কি ঘটনা ঘটেছিল? আসলেই কি তাকে মেরে দেওয়া হয়েছে, না তিনি মারা গেছে? ভারতের ভেলোরে চিকিৎসা নেওয়া অবস্থায় মারা গেছেন কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। কারিনা কায়সারের বাবা কায়সার হামিদ শুক্রবার দিবাগত রাতে প্রথম আলোকে জানান, কারিনার ফুসফুসে অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন চিকিৎসকেরা। এ সময় হঠাৎই তার প্রেশার অনেক নিচে নেমে যায়। এরপর চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত কারিনাকে আর বাঁচানো যায়নি।
তামিলনাড়ুর ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ সিএমসি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু করেছিলেন, এরপর লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল। লিভার সংক্রান্ত জটিলতায় কয়েকদিন ধরে সংকটাপন্ন ছিলেন এই কন্টেন্ট ক্রিয়েটর। প্রথমে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতে নেওয়া হয়। আর কারিনা কায়সারের সেই ইন্টারভিউটি এখন আমরা দেখব, যেটা সোশ্যাল মিডিয়ায় একেবারে তুরফাল ভাইরাল হচ্ছে। মনে হয় মানুষ সিজনালি পছন্দ করে, বাট বেশিক্ষণ নেওয়া যায় না। আমার সব থেকে বড় বাজে অভ্যাস, আমি খুব শর্ট টেম্পার্ড, আমি খুব ইজিলি স্ন্যাপ করি। বাংলাদেশের পাসপোর্টের যে অবস্থা, কোনো দেশের ভিসা পাওয়া যায় না। আমি খুব ছ্যাচড়াও যে আমি কিছুদিনের মধ্যেই ছাকা খেতে যাব। কেন? এটা হয়ে উঠছে আমার সাথে, সবসময় হয়। হাই আপু, কেমন আছো? হাই আপু, ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমরা এখন একটা গেম খেলবো। গেমটা হচ্ছে আমি হাফ একটা সেন্টেন্স বলবো এন্ড 5 সেকেন্ডের মধ্যে এটার মধ্যে যা আসে মাথায় এটা দিয়ে ফুল সেন্টেন্স করতে হবে। ওকে ওকে। সো প্রথমটা হচ্ছে, আমি যখনই প্রেমে পড়েছি তখনই আমার মনে হয়েছে যে আমি কিছুদিনের মধ্যেই ছাকা খেতে যাব। কেন? এটা হয়ে উঠছে আমার সাথে, সবসময় হয়। আমার সবচেয়ে বড় ব্রেকআপের পর আমি সর্বপ্রথম যে কাজটা করেছিলাম, তাকে ব্লক করেছিলাম। আউট আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। রিলেশনশিপে আমার সব থেকে বড় বাজে অভ্যাস, আমি খুব শর্ট টেম্পার্ড, আমি খুব ইজিলি স্ন্যাপ করি। আমি খুব ইজিলি সরিও বলি, বাট আসলে টেম্পারটা কন্ট্রোলে রাখা উচিত, এটা আমার বাজে অভ্যাস। আমি যখন একা থাকি তখন আমার গিল্টি প্লেজার হলো পুরানো হিন্দি মুভিজ দেখা, 2000s এর যে মুভিগুলো ফ্রিতে ইউটিউবে দেখা যায়, আমি খুব ছ্যাচড়াও। ওই মুভিগুলো দিয়ে কোনো পেড সাবস্ক্রিপশনের মুভি দেখি না। যদি আপনার লাইফকে কোন একটা ফ্রুটের সাথে কম্পারিজন করতে পারতেন, কোন একটা ফ্রুটের সাথে, কোন একটা ফলের সাথে, হ্যাঁ, তাহলে আপনি কোন ফলটা? আমি মনে হয় আমি আম হতাম। কেন? আমি মনে হয় মানে আম যেমন সিজনালি মানুষের ভালো লাগে, আমাকে মনে হয় মানুষ সিজনালি পছন্দ করে, সিজনালি আমাকে অ্যাক্টিভ দেখতে পাওয়া যায়, বাট বেশিক্ষণ নেওয়া যায় না। বেশিক্ষণ থাকিও না আমি। আপনি যদি 24 ঘন্টার জন্য কখনো অদৃশ্য হতে পারতেন তাহলে কোন কাজটা করতেন, কোথায় করতেন? আমি মনে হয় আমি র্যান্ডম প্লেনে উঠে যেতাম, যেন বাংলাদেশের পাসপোর্টের যে অবস্থা, কোনো দেশের ভিসা পাওয়া যায় না। আমি মনে হয় র্যান্ডম প্লেনে উঠে একটু দেশ বিদেশ ঘুরতাম। ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ। আর বন্ধুরা, মৃত্যুর আগে কারিনা কায়সার তিনি লাইভের মধ্যে এসে যে গোপন সত্য ফাঁস করেছিলেন। যা করতেছি আমরা কারফিউ ডিজার্ভ করি, ইন্ডিপেন্ডেন্সটা ডিজার্ভ করি না। তো দুপুরে আমি একটা ভিডিও পোস্ট করে ওইখানে আমার আম্মু ফাইজলামি করে বলতেছে যে এই চিরুনিটা আমি বেডসাইড টেবিল থেকে নিয়ে আসছি, এই পাঞ্চ ক্লিপটা তাদের সার্ভেন্ট কোয়ার্টার থেকে নিয়ে আসছি। অ্যান্ড আই অনেস্টলি থট যে মানুষ এটার স্যাটায়ারটা বুঝবে। আবার ক্লিয়ার করে বলতেছি, ওইগুলা আমাদের বাসার জিনিসপত্র ছিল, আমাদের ব্যাগ, আমাদের ক্লিপ, আমাদের চিরুনি। জাস্ট আশেপাশের মানুষজন এক একজন এক একটা আইটেম নিয়ে সেলিব্রেট করতে করতে উত্তরার দিকে যাচ্ছিল। সো উই গট সোয়েপড আপ যে ঠিক আছে আমরাও একটা কিছু দেখাই বলি, এটা আমরা গণভবন থেকে নিয়ে আসছি। আমরা কিচ্ছু গণভবন থেকে আনি নাই, আমরা ওইদিকে যাইও নাই যখন দিস অল ওয়াজ হ্যাপেনিং। এগুলো সব আমাদের আইটেম, উই ডিডন্ট স্টিল এনিথিং, আমরা কিচ্ছু চুরি করি নাই। আরও যদি প্রুফ চাও, এই যে দিস ইজ দ্য সেম এক্স্যাক্ট ব্যাগ দ্যাট মাই মাদার ইজ ক্যারিং। এই দেখো, 8 jan 2024, 9:36 PM। এই যে SKS-এ তোলা, কই আঙ্গুলটা কই গেল? ওহো, এই যে SKS-এ। যদি ক্যামেরা ডিটেলসও জানতে চাও, এই যে এখানে। আর 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 কি দিব, আর কি দেওয়া বাকি তোমাদেরকে এটা বোঝানোর জন্য যে আমরা নেই নাই ভাই। আমার পুরোপুরি আমার আইডিয়া ছিল, আমার স্টুপিডিটি ছিল যে জাস্ট একটা নাটক করার জন্য এখন মানে অনেক কথা শুনতে হইতেছে মানুষের থেকে, জিনিসপত্র ফেরত দিয়ে আসো, এই আসো। আর ভাই, এটা আমাদেরই ব্যাগ, আমাদেরই জিনিস, প্লিজ রিল্যাক্স। দিস ওয়াজ জাস্ট take on the ridiculous items that people have actually picked up. মানুষ দেখতেছিলাম যে ছাগল, হাঁস, মুরগি, ফ্রিজের থেকে মাছ, কমোড, বেসিন সব উঠায় নিয়ে আসছে। সো এইটা একটু ক্ল্যারিফাই করতে চাই যে আই ওয়াজ নট প্রমোটিং দিস। ওইগুলো আমাদেরই জিনিসপত্র, আমরা কোথা থেকে উঠায় নিয়ে আসি নাই। বাট হ্যাঁ, অ্যাজ ফর দ্য রেস্ট অফ দ্য পিপল উঠায় নিয়ে আসছি। সো যেহেতু সোশ্যাল মিডিয়াতেও এগুলা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল, অ্যান্ড আই ডিড গেট সোয়েপড আপ ইন দ্যাট ইমোশন। আই ডু অ্যাডমিট যে হ্যাঁ, ইট মাইট হ্যাভ বিন ইমেচিওর অফ মি, বাট আসলে যেহেতু সবাই এটাকে মজাভাবেই নিচ্ছিল, সেই একই মজাভাবেই আমি নিয়েছি, অ্যান্ড হেন্স আই মেড দ্যাট ভিডিও। বাট ডিস্ট্রাকশনটা আসলেই
হঠাৎ করে এত এসকেলেটেড হয়ে গিয়েছে যে আই আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে সবাই সেলিব্রেটরি মুডে আছি আমরা, বাট দ্যাট ডাজ নট এক্সকিউজ দিস কাইন্ড অফ বিহেভিয়ার। আই সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ ইফ দিস সিমড লাইক সামথিং আই ওয়াজ প্রমোটিং। আমার ইন্টেনশন ওটা ছিল না, আই এম ভেরি সরি ইফ ইট সিমড সো। বাট মানে এখন যেটা দেখতেছি যে এমনভাবে মানুষ রাষ্ট্রীয় সম্পদ মানে নষ্ট করতেছে, এত সুন্দর আমাদের ঢাকা ইউনিভার্সিটির সামনে যে ফিউ আওয়ার্স অফ আওয়ার পিএমস রেজিগনেশন, দেশের এই অবস্থা, মন্দিরগুলোতে আগুন লাগানো হচ্ছে, চার্চগুলোতে আগুন লাগানো হচ্ছে, মাইনরিটি কমিউনিটিকে অ্যাটাক করা হচ্ছে, এগুলো অবশ্যই স্টুডেন্ট বা শিক্ষিত সমাজের কাজ না। আই হোপ পিপল হ্যাভ এক্সটেন্ডেড দেয়ার হেল্প। যারা হেল্প করার স্টেজে আছো বা যারা হেল্প করতে কেপেবল তোমরা তোমাদের এরিয়াতে, প্লিজ এক্সটেন্ড ইয়োর হ্যান্ড টুয়ার্ডস মাইনরিটি কমিউনিটিস, অর প্লিজ লেট মি নো ইফ আই ক্যান বি অফ এনি হেল্প। ইন্ডিপেন্ডেন্স চাইছি সবাই অবশ্যই, বাট এরকম ইন্ডিপেন্ডেন্স চাই নাই। তারপরে আরেকজনের ভিডিও দেখলাম, সে শহীদ মিনারে গিয়ে স্প্রে পেইন্ট করতে, সব কিছুর লিমিট এমনভাবে ক্রস করে ফেলছে অ্যাট দিস পয়েন্ট দ্যাট দিস ইজ এক্সট্রিমলি শেমফুল। একজন পোস্ট করছে যে ওনার চেহারার মনুমেন্ট যেভাবে নষ্ট করতেছে, তাহলে নিজের সব টাকা পয়সা পুরাই দাও, প্রত্যেকটা নোটে নোটে তো ওনারই চেহারা। ইভেন কিছুদিন আগে যে মেট্রো রেলে ভাঙচুর করা হলো, এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল বুথে আগুন লাগায় দেওয়া হলো, মানে কেন? এগুলো রাষ্ট্রীয় সম্পদ, এগুলো আমাদের জন্য ফ্যাসিলিটিসগুলো দেয়া, আমাদের অ্যাসেটস, এগুলা চিরকাল এগুলো আমরাই ব্যবহার করব। সরকারের সাথে রাষ্ট্রীয় সম্পদ, ধর্মীয় সম্পদ, হিস্টোরিক্যাল মনুমেন্টস এগুলো ওভারল্যাপ করে না। এই স্টুডেন্টদের প্রিটেন্সে অনেক ফাউল প্লে হচ্ছে, অনেক এক্সটার্নাল মানুষ, অনেক থার্ড পার্টির মানুষ, অনেক থার্ড ক্লাস মানুষ ঢুকে জিনিসটাকে অনেক নোংরা বানায় ফেলছে। স্টুডেন্টরা আমাদের জন্য যে স্বাধীনতাটা অর্জন করে দিয়েছে, সভ্যভাবে না হয় ওইটাকে আমরা ধরে রাখার চেষ্টা করি। কারিনা কায়সার গণভবন লুটে অংশ নিয়েছিল। গণভবনে সেদিন আমি কারিনা কায়সারের পাশেই ছিলাম। আমার চোখের মেয়েটা হাতের সামনে যা পেয়েছে তাই তুলে নিয়েছে। ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আইনজীবী, তিনি কারিনা কায়সারকে নিয়ে কিছু বলছেন। আসলেই এই ভিডিওটির এআই দ্বারা নির্মিত? আর এখন আমরা দেখব কারিনার মৃত্যুর আগে তার সাথে কি কি ঘটেছিল, তার বাবা কোন কোন সত্য কথাগুলো খুলে বলল। আমার ছেলেমেয়েরা তারা কিন্তু নর্থ সাউথে পড়াশোনা করত, তারা দল বেঁধে সেই জুলাইতে এই আন্দোলনে তারা শরিক হয়েছিল। আমার মেয়ে কারিনা একটা পোস্ট দিয়েছিল তার ফেসবুকে, স্টেপ ডাউন হাসিনা, এটা জুলাইয়ের মাঝামাঝি সময়। যখন স্টেপ ডাউন হাসিনা এরকম একটা পোস্ট দিল, আমি তার কাছে আসে রাত্রে বললাম যে কারিনা, তুমি যে পোস্ট দিলা, ডিবি কোন সময় আসে, গোয়েন্দারা এসে তোমার তো গ্রেফতার করে নিয়ে যাবে। কিন্তু তার মনোবল দেখলাম যে আমার ছেলে করো গ্রেফতার, তাতে কি হয়েছে, এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত না শেখ হাসিনার পতন হয়, আন্দোলন চলবে। তো তারা দেখলাম আমাদেরও কাউরে মানে না, মানে ছাত্ররা এরকম একটা তাদের মধ্যে স্পিরিট এসে পড়ছিল। এটা থেকে একটা শিক্ষার গ্রহণ হওয়া উচিত যে আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যাতে ক্ষমতার অপব্যবহার না করে। যেই আসুক, ক্ষমতার অপব্যবহার করলে তাদের পরিণতি এই গত জুলাই মাসে যেরকম আওয়ামী লীগের পতন হয়েছে এরকমই হবে। তা আমি এটুকুই বলবো যে এই সত্য ইসলামের দাওয়াত আপনারা ঘরে ঘরে পৌঁছে দেবেন। সেটা কেউ কবুল করুক না করুক সেটা উপরে আল্লাহ জানে, কারণ আল্লাহ সর্বশক্তিমান। উনি ইচ্ছা করলে দিনকে রাত, রাতকে দিন করতে পারে। উনি ইচ্ছা করলে গরিবকে ধনী করতে পারে, ধনীকে গরিব করতে পারে। যারা ক্ষমতায় আছে তাদেরকে এক নিমেষে তারা শেষ করে দিতে পারে। আল্লাহ সর্বশক্তিমান। মূলত আসলে আমি জাকের পার্টির সাথে জড়িত, যে কারণে সত্য ইসলামের পথে যারা আছে তাদের প্রতি সমর্থন সবসময় আছে এবং থাকবে। মান্নান ভাই আমার একজন প্রিয় মানুষ, উনি সত্য ইসলামের ঝান্ডা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি যে একদিন এই সত্যের জয় হবে। কারবালার প্রান্তরে কিন্তু ইসলাম দুটি ভাগে বিভক্ত হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লামের সত্য ইসলাম, এই সত্য ইসলামের সৈনিকরা কিন্তু মিথ্যার কাছে মাথা নত করে নাই। তারা জীবন দিয়েছে কিন্তু মিথ্যার কাছে মাথা নত করে নাই। কাজে আমি মনে করি যে মান্নান ভাইয়ের যারা সৈনিকরা আছে, যারা সমর্থকরা আছে, আপনারা মিথ্যার কাছে মাথা নত করবেন না। ইনশাল্লাহ সত্যের একদিন জয় হবে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি গত জুলাইতে যেভাবে আন্দোলন করে ছাত্ররা জীবন বিসর্জন দিয়েছে, যারা হতাহত হয়েছে তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা, এবং তাদের সাথে যারা আন্দোলনে ছিলেন ছাত্র জনতা, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। সত্যি আমার খুবই ভালো লাগছে যে ফুটবলটি আস্তে আস্তে জেগে উঠেছে।
আমরা যখন 80 এবং 90 দশকের খেলতাম, অন্তত যাদের বয়স অন্তত 40-এর উপরে, তারা আমাদের লাইভ খেলা দেখেছে। তরুণ প্রজন্ম হয়তো আমাদের সেই সময়ের যে উত্তেজনা খেলার, সেটা দেখার সুযোগ হয়নি। তো সেই সময় উত্তেজনাটা আবার ফিরে আসছে, কারণ লাস্ট 16-17 বছর ফুটবলের খুবই দৈন্যদশা, একদম তলানিতে চলে গেছিল ফুটবল। বর্তমানে হামজা চৌধুরী আসার পরে ফুটবলের একটি জাগরণ হয়েছে, এবং আমি আশা করব এইভাবে যদি টুর্নামেন্ট হতে থাকে প্রত্যেকটি এলাকায়, এবং অন্যান্য খেলাধুলার যদি আয়োজন হয়, ডেফিনেটলি এখান থেকে ভালো ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে, দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজক এবং সেই সাথে মানন ভাইকে, যে এই যে টুর্নামেন্ট আয়োজন করলেন, এখানে যেন থেমে না থাকে, পরবর্তীতে যে কোনো ফুটবল হোক, ক্রিকেট হোক, বাস্কেটবল হোক, দাবা হোক, এগুলি যেন চলতে থাকে। তাহলে এই তরুণ প্রজন্ম, যারা যুবক যুবতীরা রয়েছে, তারা নেশা থেকে বিরত থাকবে, সন্ত্রাস থেকে বিরত থাকবে, অন্যান্য অপকর্ম থেকে তারা অন্তত বিরত থাকবে। তা আমি আর বিশেষ দীর্ঘায়িত করব না। আমি আশা করব যে যারা অনেক কষ্ট করে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং আমাকে দাওয়াত দিয়েছেন এখানে, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আমি মানান ভাইকে বলেছি যে একটা একাডেমি করার জন্য, যাতে করে এই একাডেমি করলে মানে পড়াশোনার পাশাপাশি যদি একটি স্পোর্টস একাডেমি থাকে, তাহলে নট অনলি ফুটবল, ক্রিকেট, অন্যান্য যে খেলাধুলাগুলি আছে, এই একাডেমিগুলি আন্ডার 8, আন্ডার 10 বা আন্ডার 12 এই স্কুল লেভেলের ছেলেরা যদি খেলাধুলা করে, তাহলে ডেফিনেটলি আমি মনে করি যে এলাকা থেকে ভালো ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে, তারা ভবিষ্যতে জাতীয় দলকে রিপ্রেজেন্ট করবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করি। আসসালামু আলাইকুম। তো চলুন বন্ধুরা, এখন আমরা এই কারিনা কায়সারের জীবনের এমন কিছু ঘটনা আমরা জানব যেগুলো তার জীবনের সাথে ঘটেছিল। চলুন সেই সব ভিডিওগুলো দেখে নিই। তাহলে